স্পোর্টস ট্রেনিং এর আমরা যদি এই সিলেবাসটা দেখি, সেখানে আমরা এই কেবিএস এর সিলেবাস ধরে ধরে এগোচ্ছিলাম। সেখানে আমরা মিনিং কনসেপ্ট অফ স্পোর্টস ট্রেনিং সেটাখানে পড়তে গিয়ে আমরা স্পোর্টস ট্রেনিং পড়েছিলাম, ট্রেনিং লোড পড়েছিলাম এবং সেখানে ওভারলোডটা পড়েছিলাম। সেইগুলো বিশেষ করে পড়েছিলাম। আজকে দুটো বিষয়কে সাথে সাথে আরেকটু জানবো, সেটা হচ্ছে লোড অ্যান্ড অ্যাডাপ্টেশন প্রসেসটা, যেগুলো তোমাদেরকে এমনি বলা হয়েছিল। আজকেও সেগুলোকে সিম্পল ভাবে একটু বলবো, কারণ টোটাল প্রশ্নগুলো সেগুলো থেকেই আছে। আর হচ্ছে লোড অ্যান্ড রিকভারি এবং সুপার কম্পেনসেশন কখন আসছে কি না আসছে, এই ব্যাপারটা পড়ে আমরা মূলত সেই প্রশ্নগুলোর দিকে যাবো একটু। তাহলে দেখো, তোমাদেরকে আগের দিন যেটা বলেছিলাম, এই ব্যাপারগুলোকে আমি জাস্ট তোমাদেরকে বলছি না। হ্যাঁ, এই গ্রাফগুলোকে দেখো, সুপার কম্পেনসেশন একটা বা শব্দ বা একটা টার্মোলজি তোমরা বারবারই শুনে থাকো, এবং কিছু না কিছু এমসিকিউ প্রশ্ন এই সুপার কম্পেনসেশন থেকে মাঝে মধ্যেই আসে থাকে। তাহলে সবার আগে বুঝতে হবে তোমাদেরকে এই সুপার কম্পেনসেশনটা কখন আসে। সুপার কম্পেনসেশন একটা অ্যাথলিটের কখন আসে, এবং সেটা কি সুপার কম্পেনসেশনটা আসাটা কি সেই অ্যাথলিট বা সেই সাবজেক্টের ক্ষেত্রে ভালো, না সুপার কম্পেনসেশনটা আসাটা সেই সাবজেক্টের কাছ থেকে খারাপ। দেখো, সুপার কম্পেনসেশন কখন হচ্ছে, তুমি যদি এই প্রথম যে গ্রাফটা আছে এই গ্রাফটাকে যদি তুমি ভালো করে দেখো, ঠিক এই গ্রাফটা, সরি, এই যে এইখানে যে গ্রাফটা আছে সেই গ্রাফটাকে যদি তুমি ভালো করে লক্ষ্য করো, প্রথমে দেখো এই গ্রাফটাকে লক্ষ্য করার চেষ্টা করো। এই গ্রাফের মধ্যে কি আছে, এখানে যে দাগটা আছে সেটা হচ্ছে তোমার বেস লাইন, মানে তুমি অ্যাজ এ হোমোস্ট্যাটিস কন্ডিশনে তোমার যা বডি, সেই হোমোস্ট্যাটিস পর্যায়ে তোমার বেস লাইন হচ্ছে এটা। এখন তোমার এই হোমোস্ট্যাটিস কন্ডিশন থেকে তোমাকে কি হচ্ছে, এখান থেকে কোনো প্রকার স্টিমুলাস বা কোনো প্রকার ট্রেনিং লোড তোমাকে দেওয়া হচ্ছে। এবার রীতিমতো কি হবে, লোড যদি তোমাকে দেওয়া হয় তাহলে রীতিমতো তোমার পারফরমেন্সটা কি হবে, ডিক্রিজ হবে। দেখো এখানে বেস লাইন থেকে তোমার পারফরমেন্সটা কি হচ্ছে, নিচের দিকে নেমে গেছে, মানে কি পারফরমেন্সটা ডাউন হবে, মানে তোমার শরীরে ফ্যাটিক হবে, ফ্যাটিক জন্মাবে। এখন সেই লোড দেওয়ার পরে তোমার যে পারফরমেন্সটা ডাউন হলো, তাহলে সেইটাকে তোমাকে রিকভারি করতে হবে। এখন এটা রিকভারি করতে গেলে তোমাকে কি দরকার, তোমাকে তার জন্য পর্যাপ্ত রেস্ট দরকার, এবং এই পর্যাপ্ত তোমার যেমন লোড তুমি দেবে সেরকম যদি পর্যাপ্ত তুমি রিকভারি দিতে পারো, ঠিক এই যে এই পোর্শনটা বলছে তোমাকে এখান থেকে লোডটা দেওয়া হলো, তোমার হোমোস্ট্যাটিস পর্যায় থেকে লোড দেওয়ার ফলে তোমার পারফরমেন্স ডিক্রিজ হচ্ছে। এইবার যদি তোমাকে কি হয়, যদি তোমাকে ঠিক যত পরিমাণ আমি লোড দেব তোমার ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে, সেই লোডটা দেওয়ার পর তোমাকে কি করতে হবে, রিকভারি দিতে হবে। এই প্রপার রিকভারি যদি আমি তোমাকে দিতে পারি, তাহলে দেখবো তখন তোমার যা পারফরমেন্সের বেস লাইন যেটা ছিল, সেই বেস লাইন থেকে তোমার পারফরমেন্সটা একটু বেশি হবে। এই যে তোমার যে বেস লাইন থেকে পারফরমেন্সটা বেশি হচ্ছে, মানে ইনক্রিজ হচ্ছে, এই পর্যায়ে আবার কি পারফরমেন্স থেকে তোমার এই পারফরমেন্স থেকে যখন তোমার বেস লাইন থেকে তোমার যখন পারফরমেন্সটা ডেভেলপ হচ্ছে, মানে তোমার আগে যা ক্যাপাসিটি ছিল ট্রেনিং শুরু করার সময়, সেই ট্রেনিং থেকে যখন পারফরমেন্সটা তোমার বেস লাইন থেকে হাই হলো, সেই পর্যায়টাকে কি বলবো আমরা, সুপার কম্পেনসেশন। মানে তোমার পারফরমেন্সটাকে ইনক্রিজ হলো। কেন ইনক্রিজ হলো, একটা অ্যাথলেটকে লোড দিলাম, যে পরিমাণ লোড ঠিক সম পরিমাণ কি করতে হবে, আমাদের রিকভারি দিতে হবে। কারণ লোড দেওয়া মানে কি, তার মধ্যে ফ্যাটিক আসবে, ফ্যাটিক আসলেই তোমার মধ্যে পারফরমেন্স ডাউন হবে। এইবার ওই পারফরমেন্সটাকে যে ফ্যাটিকটা তোমার মধ্যে আসলো, সেই ফ্যাটিকটা তোমাকে ঠিক রিকভারি করার জন্য তোমাকে সময় দিতে হবে, পর্যাপ্ত রেস্ট দিতে হবে। রেস্ট দিলেই তবেই কিন্তু তোমার ওই পারফরমেন্সটা ডেভেলপ হবে এবং তোমার মধ্যে একটা সুপার কম্পেনসেশন তৈরি হবে। এই যে বেস লাইন থেকে যে পারফরমেন্সটা ইনক্রিজ হচ্ছে তাকে আমরা বলবো সুপার কম্পেনসেশন। ক্লিয়ার? আবার যদি তুমি যে পরিমাণ লোড বা যে পরিমাণ স্টিমুলাস দেবে, নিচের লাইনটাকে ফলো করো, দেওয়ার ফলে কি হবে, লোড বেশি দেওয়ার পরে তোমার পারফরমেন্সটা ডাউন হলো। এইবার তুমি তাকে কি করলে, রিকভারি পিরিয়ডটা তুমি লং টাইম ধরে দিলে। রিকভারি পিরিয়ডটা কি করছে, এই যে এখান থেকে দেখো যে রিকভারিটা সময় দিচ্ছ, সেই রিকভারিটা তুমি অনেকটা সময় দিয়ে দিলে। সেই রিকভারি যদি তুমি বেশি দিয়ে দাও, সেক্ষেত্রেও কিন্তু তোমার পারফরমেন্স সে সুপার কম্পেনসেশনে কিন্তু বা ওভার কম্পেনসেশন তুমি কিন্তু পৌঁছাতে পারবে না।
তাহলে অ্যাজ এ কোচ বা অ্যাজ এ ফিটনেস ট্রেনার বা অ্যাজ এ তুমি ফিজিক্যাল এডুকেশন টিচার, তোমায় কিন্তু সবার আগে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে আমি যে অ্যাথলিটকে ট্রেনিং দিচ্ছি বা ট্রেনিং দেব, সেই অ্যাথলিটের যত পরিমাণ লোড দেব ততটাই আমি ডিপেন্ড তাকে রিকভারি করার জন্য সময় দেবো। এইবার প্রশ্নটা হচ্ছে, ধরো তুমি অ্যাজ এ কোচ কোথাও একটা কোচের রিকমেন্ডেশন পেলে, তুমি সেখানে কোচিং করাতে গেলে, গিয়ে তুমি দেখা গেল কোনো একজন গ্রুপে তোমার কাছে 10 জন ছেলে মেয়ে আছে, 10 জনই ধরো কোনো একটা গেমের প্লেয়ার, বা তাদেরকে তুমি স্পিড বা কোনো একটা পার্টিকুলার গেম বলো বা পার্টিকুলার ইভেন্ট বলো তাকে তৈরি করতে যাচ্ছ। এখন তাকে প্রত্যেককে কি তোমরা একই রকম যদি লোড দাও, তাহলে সবার ক্ষেত্রে কিন্তু ওই সুপার কম্পেনসেশন বা ওভার কম্পেনসেশনটা আসবে? ইয়েস অর নো, রেসপন্স করো। আমি যে লোডটা দেবো সেটা কি অ্যাজ এ ধরো একটা গ্রুপ তোমার কাছে সবাই এলো যে 100 মিটার স্প্রিন্টার, সবাই প্রত্যেকে 100 মিটার স্প্রিন্টারকেই তুমি ট্রেনিং দিচ্ছ, অ্যাথলিটকে 10 জন অ্যাথলিট তোমাকে ট্রেনিং দিচ্ছ 100 মিটার স্প্রিন্টারকে। ক্লিয়ার? এবার এই 100 মিটার স্প্রিন্টারকে তুমি যখন ট্রেনিংটা দেবে, একই রকম ট্রেনিংটা যদি তুমি দাও, সেক্ষেত্রে কি সুপার কম্পেনসেশনটা প্রত্যেক অ্যাথলিটের আসবে কি আসবে না? ইয়েস অর নো, রেসপন্স করো। বেশ, ভেরি গুড। কেন আসবে না? কারণ এখানে ট্রেনিং সবসময় ডিপেন্ড করে কি দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, একটা মাথায় রাখবে। এক হচ্ছে নেচার অফ অ্যাক্টিভিটি, আর একটা কি ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। ক্লিয়ার? তাহলে এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, কারণ প্রত্যেকের এবিলিটি আলাদা, তাহলে অ্যাজ এ কোচ হিসাবে তোমাকে সবার আগে আইডেন্টিফাই করতে হবে যে আমি যে খেলোয়াড়কে ট্রেনিংটা দেব তার ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি কখন। এখন এই যে তুমি যে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিটা দেবে বা ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিটাকে তুমি যে আইডেন্টিফাই করবে, সব থেকে সহজ পদ্ধতি তোমাকে আমরা কিভাবে বলেছিলাম যে ক্যাপাসিটি তুমি কিভাবে মেজার করবে? কিভাবে মেজার করবে বলো? তোমাকে তো অ্যাজ এ কোচ হিসাবে তো আইডেন্টিফাই করতে হবে যে লোড দিতে হবে, যে লোডটা কত পরিমাণ লোড দিতে হবে, অপটিমাম লোড দিতে হবে, তবেই তো তোমার সেই সুপার কম্পেনসেশনটা আসবে। মানে তোমার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি থেকে একটু বেশি তোমাকে লোডটা দেওয়ার চেষ্টা করতে হবে, ওভারলোড দিতে হবে। উইদাউট ওভারলোড কখনোই সুপার কম্পেনসেশন আসা সম্ভব নয়। তাহলে অ্যাজ এ তুমি কোচ, তোমাকে কিভাবে তুমি তার লোডটা পর্যাপ্ত হলো কিনা, অপটিমাম লেভেলে পৌঁছালো কিনা, কিভাবে তুমি আইডেন্টিফাই করবে? খুব সহজ পদ্ধতি তোমাদেরকে বলা হয়েছিল, কিভাবে আইডেন্টিফাই করবে বলো, কেউ একজন বলো। কারো মনে নেই? সেটা হচ্ছে হার্ট রেট। একজন অ্যাথলিটের হার্ট রেটের উপর ডিপেন্ড করে সব থেকে ইজি পদ্ধতি হচ্ছে হার্ট রেট দেখে তুমি তাকে ট্রেনিং দেবে। এইবার এই হার্ট রেটটা কিভাবে মেজার করবে? মনে আছে ফর্মুলা? ফর্মুলা মনে আছে তোমাদের? ম্যাক্সিমাম একটা অ্যাথলিটের হার্ট রেট কত উঠতে পারে ম্যাক্সিমাম? তোমাদেরকে বলেছি না, এক্ষেত্রে ফর্মুলা হচ্ছে 220। 220 মাইনাস তোমার পার্টিকুলার যে এজ, সেই এজটাকে যদি তোমার 30 বছর হয় 220 থেকে 30 বিয়োগ করবে, তাহলে 220 থেকে 30 বিয়োগ মানে হচ্ছে যত হবে, ধরো 220 থেকে যদি আমরা 30 বিয়োগ করি তাহলে হবে তোমার 190। তাহলে ওই অ্যাথলিটের ম্যাক্সিমাম সর্বোচ্চ পর্যায়ে হার্ট রেট উঠতে পারে কিন্তু 190, এর বেশি কখনোই উঠবে না। তাহলে তুমি যে ট্রেনিং শিডিউলটাকে তৈরি করবে, ইন্ডিভিজুয়াল যে লোডটা দেবে, তাহলে তোমাকে এমন ভাবে লোডটাকে তোমাকে সেট আপ করতে হবে যাতে 190 এর কাছাকাছি যাতে তার হার্টবিটটা পৌঁছায়, তবেই কিন্তু তার মধ্যে ওভার কম্পেনসেশন বা সুপার কম্পেনসেশনটা আসবে। আবার যতটা তুমি লোড দেবে ঠিক তারপরে কিন্তু সমপরিমাণ তাকে রিকভারি দেবে। যদি তুমি রিকভারি বেশি দিয়ে দাও তাহলে কিন্তু তার পর্যাপ্ত যে সুপার কম্পেনসেশন হওয়ার যে পর্যায় সেখানে কিন্তু আসবে না। ক্লিয়ার? এইবার দেখো, আচ্ছা বেশ, যেখানটা হচ্ছে ধরো তুমি একটা অ্যাথলিটের কে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের উপর ডিপেন্ড করছে।
ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কি, ধরো আমার যে ক্যাপাসিটি তোমার যে ক্যাপাসিটি সেটা সমান নয়। আমি ধরো এই যে ধরো কোনো একটা অ্যাথলিট যার যে সকালবেলা সে ডেলি 2 ঘন্টা করে হাই ইন্টেন্সিটিতে কাজ করতে পারে, সে ডেলি 2 ঘন্টা করে হাই ইন্টেন্সিটিতে কাজ করতে পারে, ক্লিয়ার, 2 আওয়ার্স। আর একটা অ্যাথলিট আছে, সে 1 ঘন্টার বেশি কাজ করতে পারে না, মানে তার এই 1 ঘন্টা ক্যাপাসিটি, কারো একজনের 2 ঘন্টা ক্যাপাসিটি, ক্লিয়ার। এইবার তুমি যখন কোনো ট্রেনিং শিডিউল বা লোডটাকে তুমি দেবে, তাহলে এই যে 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 2 ঘন্টা যার ক্যাপাসিটি, তাকে লোড দিতে গেলে এই 2 ঘন্টা থেকে একটু বেশি দিতে হবে। ধরো 2 ঘন্টা 10 মিনিট তুমি তাকে লোড দেওয়ার চেষ্টা করবে অ্যাডাপ্টেশন হওয়ার জন্য। কিন্তু এই যে যার 1 ঘন্টার লোড নেওয়ার ক্যাপাসিটি, তাকে কি তুমি 2 ঘন্টায় 10 মিনিট দিতে পারবে? কখনো দিতে পারবে না। তখন তাকে কি তখন তাকে কি করবে, তাকে এই ক্যাপাসিটির জন্য হয়তো ধীরে ধীরে তোমাকে লোডটাকে ইনক্রিজ করতে হবে। 1 ঘন্টা 10 মিনিট তাকে দিলে, তাহলে এই দেখো দেখো দুটো ব্যক্তির কেন ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা বলছিলাম, মানে এই যে দুটো ব্যক্তির ক্যাপাসিটি আলাদা। যদি তার ক্যাপাসিটি আলাদা হয়, তাহলে লোড দেওয়ার পরিমাণটাও কিন্তু আমাকে আলাদা আলাদা ভাবে হবে। আমি অ্যাজ এ কোনো একটা পার্টিকুলার গেম বা পার্টিকুলার কোনো ইভেন্টে যদি ট্রেনিং দিই, সেক্ষেত্রে কিন্তু আমাকে প্রত্যেক ইন্ডিভিজুয়ালের উপর আলাদা আলাদা ট্রেনিং শিডিউল তৈরি করতে হবে। কারণ কেন আলাদা আলাদা ট্রেনিং শিডিউল তৈরি করতে হবে, তার একটাই মূল কারণ, মানে আমি চেয়েছিলাম সেই অ্যাথলিটের যাতে সুপার কম্পেনসেশন পর্যায়ে পৌঁছানো যায়। এই সুপার কম্পেনসেশন পৌঁছাতে গেলে যে অ্যাথলিটের 2 ঘন্টা কাজ করার ক্ষমতা, তাকে যদি আমি 1 ঘন্টা 10 মিনিট যদি তাকে আমি লোডের কাজ দিই, তাহলে তার মধ্যে কি কোনো ওভারলোড তৈরি হবে? হবে না। যদি ওভারলোড যদি না তৈরি হয় সেই অ্যাথলিটের মধ্যে, তাহলে কিন্তু কখনোই সেই অ্যাথলিটের তার যে সুপার কম্পেনসেশন বা তার যে পারফরমেন্সের ইমপ্রুভমেন্ট, সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। একটা কথা মাথায় একদম ঢুকিয়ে নাও, যে উইদাউট ওভারলোড কোনো অ্যাথলিটের পারফরমেন্স ইমপ্রুভ হওয়া সম্ভব নয়। পারফরমেন্স ইমপ্রুভ বা সুপার কম্পেনসেশন তখনই আসবে যখন অ্যাথলিটকে আমি ওভারলোড ট্রেনিং দেব, সেই সাথে সাথে পর্যাপ্ত রেস্ট দেব। যদি রেস্ট আমি বেশি দিয়ে দিই, এক্ষেত্রে গ্রাফটা দেখো, সেক্ষেত্রেও তোমার সুপার কম্পেনসেশন আসবে না। আবার যদি আমি তার যা ক্যাপাসিটি, এবার ধরো এই যে ব্যক্তিটার একটা শব্দ তোমরা পাবে, কোথায় গেল মাউস পয়েন্টার, এই যে যার 1 ঘন্টা ক্যাপাসিটি ছিল, সেই 1 ঘন্টা ক্যাপাসিটিকে যদি এখন আমি একে বলি যে চলো তোমাকে আমি 2 ঘন্টা 10 মিনিট এই ট্রেনিংটা দেব, যার 1 ঘন্টা ক্যাপাসিটি, তাকে প্রথম দিনে কি করলাম 2 ঘন্টা 10 মিনিটের একটা ট্রেনিং দিলাম, তাহলে তার মধ্যে কি তৈরি হবে, একটা ওভার ট্রেনিং তৈরি হয়ে যাবে। ওভার ট্রেনিং কিন্তু শব্দটা অ্যাথলেটের ক্ষেত্রে হানিকারক। ওভার ট্রেনিং যদি দাও, তার মধ্যে কি চলে আসবে, ফ্যাটিক চলে আসবে, ইনজুরি চলে আসবে। তাহলে ওভার ট্রেনিং কিন্তু কখনোই দেওয়া যাবে না। মাঝে মধ্যে কিন্তু ওভার ট্রেনিং দিয়ে তোমরা এমসিকিউ প্রশ্ন পেতে পারো। ওভার ট্রেনিং আর ওভারলোড দুটো কিন্তু আলাদা জিনিস। ওভারলোড অ্যাথলিটের জন্য ভালো, ওভার ট্রেনিং অ্যাথলিটের জন্য খারাপ। কখনোই যেন অ্যাথলিটের ক্ষেত্রে সেই ওভার ট্রেনিংটা না হয়। কারণ তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে এই যে আমরা কোনো অ্যাথলিটকে যখন তার পারফরমেন্সটাকে ডেভেলপ করব, তাকে কি মেথডটাকে মেনে আমি লোডটাকে দেবো। কোন মেথড বলেছিলাম, বলো, রেসপন্স করো। লোডটা যখন দেব, কোন মেথডটাকে ফলো করব? এগুলো ভুললে চলবে না, এগুলো তো লিখে রাখতে হয় সাথে সাথে। আমরা বাড়িতে দোতলায় উঠতে গেলে কি করি, কি ব্যবহার করি দোতলায় উঠতে গেলে? সিঁড়ি ব্যবহার করি। তোমার যদি সিঁড়ি না থাকতো, তাহলে কি তুমি দোতলায় উঠতে পারবে? পারবে না। এই সিঁড়িগুলোর কি একটা নির্দিষ্ট মেজারমেন্ট থাকে, প্রত্যেকগুলো ধাপে 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 হয়, এবং সিঁড়িটা কিছু তো যাওয়ার পরে সিঁড়িটার কি পার্টিশন হয় কি হয় না? হয়তো দেখবে একটা একটা সোজা সিঁড়ি গেল, মাঝে কিছুটা বিশ্রাম হলো, আবার ঠিক সিঁড়ি। ওরকম বাড়ির সিঁড়িটার কথা ভেবে নাও, যে লোড যেমন দেব, সেই লোড দেওয়ার মেথডটাকে বলা হয় স্টেয়ার কেস মেথড। STAIR, স্টেয়ার কেস মেথড বলা হয়। স্টেয়ার কেস মানে কি, ধাপে ধাপে আমি তাকে লোডটা দেবো, লোড দেবো, আবার রিকভারি দেবো, আবার লোড দেবো, আবার রিকভারি দেবো, তবেই কিন্তু সেই অ্যাথলিটের পারফরমেন্সটা ডেভেলপ হবে। আমি তোমাদেরকে ওই ছকটা দেখাই। এই যে এইখানটায় দেখো কি করলাম, এখানটায় অ্যাথলিটকে আমি লোড দিয়েছি। ডিলোড মানে কি, তাকে রিকভারি করার সময়টা দিলাম, দেওয়ার পরে আবার তাকে লোডটা দিলাম।
লোড দেওয়ার ফলে আবার তাকে রিকভারি দিলাম, আবার লোড দিলাম, আবার তাকে রিকভারি দিলাম, আবার লোড দিলাম। এইভাবে কিন্তু ধীরে 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 ধীরে, যেমন তুমি সিঁড়ি দিয়ে উঠে 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 ওঠো, ঠিক এইভাবে অ্যাথলিটের ওই অপটিমাম পর্যায়ে পৌঁছাতে গেলে এই মেথডটাকে বলা হয় স্টেয়ার কেস মেথড। এই মেথডটাকে মেনে কিন্তু তবেই তোমাকে লোডটা দিতে হবে, না হলে কিন্তু কখনোই অ্যাথলিটের পারফরমেন্স ডেভেলপ হওয়া সম্ভব নয়। ক্লিয়ার? এই হচ্ছে মূলত। এবার সেই ইন্টেন্সিটি ভলিউম কিভাবে দিতে হবে সেটা তোমাদেরকে আগের দিন বলে দিয়েছিলাম, সেগুলোকে তোমাদেরকে আর এখন বলছি না। হ্যাঁ, এইবার আসবো তোমাদের ছোট্ট একটা জিনিস নিয়ে, যেটা হচ্ছে পিওডাইজেশন। পিওডাইজেশন বলতে তোমরা কি বুঝি? নতুন একটা শব্দ, পিওডাইজেশন। তোমরা সবাই পড়ে এসছো, পিওডাইজেশনটা কি? কেউ একজন বলো পিওডাইজেশনটা বলতে তোমরা কি বোঝো, যে কোনো একজন বলে দাও আমাকে। পিওডাইজেশন একটা ট্রেনিং সেশন, এটা কি করছে? পিওডাইজেশন কি একটা সিস্টেমেটিক প্রসেস বা সিস্টেমেটিক ফর্মুলেশন। কিসের সিস্টেমেটিক ফর্মুলেশন? ফর ট্রেনিং প্রসেস। আমি যে অ্যাথলিটকে যে ট্রেনিং দেব, সেই ট্রেনিং প্রসেসের একটা সিস্টেম বা একটা প্রসেস, যার ফলে কি হবে, আমি অ্যাথলিটকে কি করব, তার পারফরমেন্সটাকে যাতে ভালোভাবে ইনক্রিজ করতে পারি, তার একটা প্ল্যান আমি করব। এইবার এই পিরিয়ডাইজেশন হচ্ছে একটা প্ল্যান বা একটা পর্যায়, সেটাকে বিভিন্ন ভাবে ভাগ করে কিন্তু একটা ট্রেনিং দেওয়া হয় অ্যাথলিটকে। ধরো একটা অ্যাথলিটের 1 বছরের জন্য কোনো একটা 1 ইয়ারের জন্য কোনো একটা তাকে আমি ট্রেনিং দেব। তাহলে এই 1 বছর সময়টাকে কি করতে হবে? সবার প্রথমে 1 বছর সময়টাকে কিন্তু আমাদের বিভিন্ন পর্যায়ে ভাগ করে নিতে হবে। সেই পর্যায়গুলোর নাম কি তোমরা জানো? সেই পর্যায়গুলোর নাম হচ্ছে, দেখো, প্রিপারেটরি পিরিয়ড, হ্যাঁ, তারপরে কি আছে, কম্পিটিশন পিরিয়ড, তারপরে কি আছে, ট্রানজিশনাল পিরিয়ড। তাহলে দেখো এইটাকে আপাতত ছেড়ে দাও, এই ট্রানজিশন পিরিয়ড নিয়ে পরের দিন কথা বলবো। তাহলে সিম্পল ভাবে বোঝো, প্রিপারেটরি এই পিরিয়ডাইজেশন হচ্ছে একটা সিস্টেমেটিক প্রসেস, যেটা কি করছে, ট্রেনিং শিডিউলকে বিভিন্ন পর্যায়ে ভাগ করে অ্যাথলিটকে ট্রেনিংটা দেওয়া হচ্ছে, যাতে তার পারফরমেন্স লেভেলটাকে ইনক্রিজ করতে পারে। এখন এখানে অনেকগুলো প্রশ্ন আছে। এই যে পর্যায়টাকে ভাগ করলাম, যে প্রিপারেটরি পিরিয়ড, কম্পিটিশন পিরিয়ড, ট্রানজিশনাল পিরিয়ড, তাহলে স্যার এই পিরিয়ড গুলোর কাজগুলো কি? নিশ্চয়ই কাজ আছে। এই পিরিয়ড গুলোর কাজ কি? আমি অ্যাথলিটকে তৈরি করব। কিসের জন্য তৈরি করব? তার পারফরমেন্সটাকে অপটিমাম লেভেলে পৌঁছানোর জন্য তৈরি করব। তাহলে এই অপটিমাম লেভেলে পৌঁছাতে গেলে আমাকে অ্যাথলিটকে কি দিতে হবে? লোড দিতে হবে। স্পোর্টস ট্রেনিং এর ভাষায় লোড মানে কি? ওভারলোড দিতে হবে, তবেই পারফরমেন্স ডেভেলপ হবে। তাহলে স্যার এই যে ওভারলোডের তো দুটো কম্পোনেন্ট আছে মূলত। একটা হচ্ছে কি, ইন্টেন্সিটি, আর একটা কি, ভলিউম। তাহলে স্যার এই যে ইন্টেন্সিটি ভলিউম, যার উপর ডিপেন্ড করে লোডটা তৈরি হয়, তাহলে স্যার আমি কোন পিরিয়ডে, এই যে যে পিরিয়ডগুলো আছে, সেই পিরিয়ডে এই ইন্টেন্সিটি আর ভলিউম, এই দুটোর মধ্যে কেমন সম্পর্ক বলো তো? এই দুটোর মধ্যে কেমন সম্পর্ক ইন্টেন্সিটি আর ভলিউমের? কেউ একজন উত্তর করো, বলো কি করো। হ্যাঁ, বলো। একটা ইনক্রিজ হলে একটা ডিক্রিজ হবে, মানে দুজনের মধ্যে খুব একটা ভালো সম্পর্ক নেই। খুব সিম্পল ভাবে বললে, দুজনের মধ্যে, দুজন যদি বলে তুই যদি ডান দিকে যাস আমি বাঁ দিকে যাবো, তুই বাঁ দিকে গেলে আমি ডান দিকে যাবো, মানে দুজনের মধ্যে খুব ঝগড়া। মিলেমিশে এরা সবসময় চলবে একসাথে, কিন্তু দুজন দুদিকে মুখ করে। তাহলে এই প্রিপারেটরি পিরিয়ড, সেই পিরিয়ডে আমাদেরকে, আমি যদি তোমাদেরকে বলি যে প্রিপারেটরি পিরিয়ডকে আমরা ইন্টেন্সিটি বেশি দেবো না ভলিউম বেশি দেবো, বলো তোমরা, কুইক বলবে। প্রিপারেটরি পিরিয়ডে আমরা ইন্টেন্সিটি বেশি দেবো না ভলিউম বেশি দেবো? হ্যাঁ, ভলিউম বেশি দেবো। কেন ভলিউম বেশি দেবো? কেন ইন্টেন্সিটি? হ্যাঁ, বলো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড।
তাহলে মাথায় রাখবে প্রিপেডারি পিরিয়ড মানে কি একদম প্রাইমারি পর্যায়ে, প্রাথমিক পর্যায়ে, যে পর্যায়ে কি করতে হবে সাবজেক্টের এবিলিটি গুলোকে ডেভেলপ করতে হবে। এখন এই জেনারেল এবিলিটি গুলো, জেনারেল কোয়ালিটি গুলোকে ডেভেলপ করতে গেলে অবশ্যই প্রিপারেটরি পিরিয়ডে ভলিউম বেশি থাকবে। তাহলে প্রশ্ন কিন্তু তোমাদেরকে এমসিকিউ আসতে পারে বা আসে এমন যে এই যে প্রিপারেটরি পিরিয়ড, কম্পিটিশন পিরিয়ড, ট্রানজিশনাল পিরিয়ড, কোন পিরিয়ডে আমরা ভলিউম সব থেকে বেশি হবে? প্রিপারেটরি পিরিয়ড। আবার এই প্রিপারেটরি পিরিয়ডের অনেকগুলো ফেজ আছে, সেগুলোকে আমরা পরের দিন জানবো। 1 2 3 4 5 6 7 8 করে এরকম ভাবে অনেকগুলো ফেজ আছে, সেই ফেজগুলোকে আমরা পরে জানবো। আবার যত কম্পিটিশনের দিক যাব তত ভলিউম কি হবে? এই যে ধরো যখন তোমাদের কোনো গেম বা স্পোর্টস এর দিকে হয়, বা কোনো কম্পিটিশন তোমরা যখন আছো বা গেম খেলা হয়, কোনো কম্পিটিশন, কালকে কোনো টুর্নামেন্ট, তখন কি আমি কি তার আগের দিন কোনো হার্ড ট্রেনিং করব? করা হয় কি? করা হয় না। তখন কি হয়, শুধুমাত্র তোমার টেকনিক গুলোকে ইমপ্রুভ করা হয়, স্ট্র্যাটেজি গুলোকে ইমপ্রুভ করা হয়। কিন্তু সেক্ষেত্রে কি হবে, ট্রেনিং এ যত যাব তাহলে ওই ভলিউম যদি প্রিপারেটরি পিরিয়ডে বেশি হয়, তাহলে প্রিপারেটরি পিরিয়ডে ইন্টেন্সিটি তার মধ্যে এদের মধ্যে সম্পর্ক ভালো না, তাহলে ইন্টেন্সিটি কি হবে? ডিক্রিজ হবে, ইন্টেন্সিটি লেভেল কম হবে। কিন্তু যত কম্পিটিশনের দিকে কাছাকাছি যাব, ধীরে ধীরে ইন্টেন্সিটি লেভেলটা কি হবে? ইনক্রিজ হবে, আর ভলিউমটা কি হবে? ডিক্রিজ হবে। ক্লিয়ার? তাহলে এইবার এই ফেজগুলো নিয়ে আমরা বিস্তারিত পরের দিন জানবো। সিম্পল শুধু এইটুকু জেনে নাও। আচ্ছা, আর একটা প্রশ্ন তোমাদেরকে এখানে করে নি, বলো তো এই প্রিপারেটরি পিরিয়ড, কম্পিটিশন পিরিয়ড, ট্রানজিশনাল পিরিয়ড, এই তিনটে পর্যায়ের মধ্যে সব থেকে লং সময়ের পর্যায় কোনটিকে বলবো? দীর্ঘ সময়ের পর্যায় বলো সব থেকে। হ্যাঁ, প্রিপারেটরি পিরিয়ড হচ্ছে সব থেকে লং সময় পর্যায়। এইসব প্রশ্নগুলো কিন্তু লিখে নিও। ক্লিয়ার? এই হচ্ছে মূলত স্পোর্টস ট্রেনিং এর পিরিয়ডাইজেশন। এবার পিরিয়ডাইজেশন বিভিন্ন ফেজগুলো আছে, তার ফেজের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক আছে, বৈশিষ্ট্য আছে, সেগুলোকে আমরা পরের দিন আমরা পড়বো। কারণ আজ আমার দুই একজন নেই বলে আমরা আজকে যেটা করব সেগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। কতগুলো প্রায় 50টা প্রশ্ন, 50টা মতো প্রশ্ন, সেগুলোকে আমরা ডিটেলসে আলোচনা করব। এবং ডিটেলসে যখন আলোচনা করব তোমার মধ্যে কনসেপ্টটাও ক্লিয়ার হবে। সেই জন্য উত্তরটা প্রত্যেককেই কিন্তু উত্তরটা দিতে হবে। তোমাকে উত্তরটা অতি অবশ্যই দিতে হবে, এবং অতি অবশ্যই উত্তরটা না দিলে কিন্তু তোমার মধ্যে কনসেপ্টটা ক্লিয়ার হবে না। এইবার আমরা প্রশ্নটা চলে যাই। কোচিং ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে জিনিসটাকে নিয়ে আলোচনা করব মূলত স্পোর্টস ট্রেনিং এর টপ 50 কোশ্চেন নিয়ে, এবং খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেই কোশ্চেনগুলোকে অ্যান্সার নিয়ে আমরা জানবো। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলোকে দেখবে, আমি তোমাদেরকে বলবো, সেই সাথে তোমাদেরকে আমি ইলাবোরেট করব প্রশ্নগুলোকে, এবং তোমরা এই উত্তরগুলোকে আমাকে বলবে, এবং এই উত্তরগুলো ভিডিও কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই এই ভিডিওর উত্তরগুলোকে তোমরা লিখে দেবে। প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বর প্রশ্ন, আইসোমেট্রিক এক্সারসাইজ ইজ ওয়ান অফ ইন হুইচ মাসেল লেন্থ ইজ, মানে আইসোমেট্রিক এক্সারসাইজ যখন তুমি করবে সেই টাইমে তোমার মাসেল লেন্থ কি অবস্থায় থাকে? কনস্ট্যান্ট, শর্টেন্ড, লেন্থলেস, নান অফ দি অ্যাবভ। মানে ধরো আইসোমেট্রিক এই শব্দটা এটা কোথা থেকে এসে, মূলত স্ট্রেংথ ডেভেলপ করার জন্য যে তিনটি মেথড আছে, আইসোমেট্রিক, আইসোটনিক, আইসোকাইনেটিক, তারই একটা মেথড হচ্ছে আইসোমেট্রিক। আইসোমেট্রিক মানে হচ্ছে দৈর্ঘ্য, মেট্রিক কথার অর্থ হচ্ছে দৈর্ঘ্য, আইসো কথার অর্থ হচ্ছে সম, মানে সম দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। মানে মাসেলের যে দৈর্ঘ্য সেক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। সাপোজ ধরো তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, তুমি একটা দেয়ালের সামনে দাঁড়ালে, হাতটাকে সোজা রাখলে, সোজা রেখে দেয়ালটাকে পুশ করছো, হাতটাকে ঠেলছো, তার মানে কি এখানে যে তোমার হাতের যে মাসেল, হাতের যে লেন্থ, সেই লেন্থ কি তোমার কখনো চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে না, এটা তো স্থির অবস্থা আছে। কিন্তু তুমি যখন ঠেলছো, পুশ করছো, তখন যে মাসেল টোন বা মাসেল টান সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে, দৈর্ঘ্যের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আইসোমেট্রিক মানে গতি সম, সম দৈর্ঘ্য। তাহলে এখানে সময় মাসেল লেন্থ কি হবে? কনস্ট্যান্ট থাকবে। ক্লিয়ার? ভেরি গুড। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন, সাইবার মেশিন ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ, মানে সাইবার মেশিন এই যে দেখো আইসোমেট্রিক, আইসোকাইনেটিক, আইসোটনিক, নান অফ দি অ্যাবভ। তাহলে এক্ষেত্রে এই যে সাইবার মেশিন হচ্ছে একটা
ইনস্ট্রুমেন্ট যেখানে কি হয় বিভিন্ন আইসোকাইনেটিক, যেখানে মাসেলের লেন্থ এবং মাসেলের দৈর্ঘ্য একটা টাইমে সেখানে সেট আপ করা থাকে, সেই মেশিনের দ্বারা এই ধরনের এক্সারসাইজ করা হয় বা মাসেল কন্ট্রাকশন করা হয়। সেগুলো উইদাউট মেশিনে সম্ভব না, এগুলো খুব সফিস্টিকেটেড এবং খুব দামি মেশিন, যেগুলো বিদেশ থেকে আমাদের পারচেস করতে হয়, এবং এগুলোকে এই মেশিনগুলোকে অপারেট করার জন্য আমাদের বিশেষ টেকনিশিয়ানের প্রয়োজন হয়। তাই সাইবার মেশিনের সঠিক উত্তর, বেস প্রিন্সিপাল হচ্ছে আইসোকাইনেটিক কন্ট্রাকশনের ক্ষেত্রেই এই ধরনের মেশিন ব্যবহার করা হয়। ক্লিয়ার? 3 নম্বর প্রশ্ন দেখো, আইসোকাইনেটিক মেথড অফ দ্য ট্রেনিং ওয়াজ ইন্ট্রোডিউস বাই। কে এই আইসোকাইনেটিক মেথডের ট্রেনিংটাকে ইন্ট্রোডিউস করেছিল? প্রথম অপশন আছে জিডি সিদ্ধি, জে জে প্রাইন, অ্যারিস্টোটল, হিপোক্রেটস। তাহলে দেখো তোমরা এই প্রশ্নগুলোর উত্তরগুলো কিন্তু খুব সোজা। এখানে প্রথমে দেখো যেগুলো হবে না সেগুলোকে তোমরা আগে বাদ দিয়ে দাও। কোনটা? অ্যারিস্টোটল হবে না, ডি হিপোক্রেটস হবে না, তাহলে পড়ে এলো জিডি সিদ্ধি না জে জে প্রাইন? এখানে সঠিক উত্তর হচ্ছে জে জে প্রাইন। ক্লিয়ার? পরের প্রশ্ন, পুশিং এগেইনস্ট দ্য স্টেশনারি ওয়াল ইজ অ্যান এক্সাম্পল অফ। এই যে প্রথম প্রশ্নটা করানোর সময় তোমাদেরকে বলেছিলাম যে তুমি দেয়ালে পুশ করছো দুই হাত দিয়ে, সেক্ষেত্রে কি হচ্ছে? মাসেলের দৈর্ঘ্য কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে এটা কি ধরনের এক্সারসাইজের নাম? ইসেন্ট্রিক এক্সারসাইজ, আইসোমেট্রিক, আইসোটনিক? অবশ্যই আইসোমেট্রিক এক্সারসাইজ। ক্লিয়ার? চল নেক্সট, সুপার কম্পেনসেশন মিন্স। আজকেই কিন্তু তোমাদেরকে বলা হলো সুপার কম্পেনসেশন সম্পর্কে। তাহলে সুপার কম্পেনসেশন কি ফ্যাটিগ, না সেকেন্ড উইন, না অ্যাডাপ্টেশন টু লোড, না অক্সিজেন ডেপ্থ? সুপার কম্পেনসেশন কি? সুপার কম্পেনসেশন কখন হয়? যখন আমি কোনো অ্যাথলিটকে তার ট্রেনিং লোড দিই, তার যে হোমোস্ট্যাটিস কন্ডিশন থাকে সেখান থেকে, বা তার যে বেস লাইন থাকে সেখান থেকে তার পারফরমেন্স ডিক্রিজ হচ্ছে। এইবার পর্যন্ত তাকে রেস্ট দিলাম, দেওয়ার পরে কি হবে? তার যে বেস লাইনের পারফরমেন্স সেখান থেকে তার পারফরমেন্সটা ইনক্রিজ হবে, মানে কি অ্যাডাপ্টেশনের দিকে যাচ্ছে। এটাই হচ্ছে সুপার কম্পেনসেশন মিন্স অ্যাডাপ্টেশন টু লোড। ক্লিয়ার? ওকে। স্টেডিওমিটার কি জন্য ব্যবহার করি? হাইট মাপার জন্য ব্যবহার করি। তাহলে স্টেডিওমিটার হাইট মাপার জন্য ব্যবহার করি। এগুলো রিতা উত্তর দিয়ে আসে কো। ফাটলেক ট্রেনিং ইজ ইউজ টু বেস্ট ডেভেলপ। ফাটলেক ট্রেনিংটা ফ্লেক্সিবিলিটি, স্ট্রেংথ, এন্ডুরেন্স, স্টেডিয়াম এরিয়া। ফাটলেক ট্রেনিংটা কি কেউ বলতে পারবে? ফাটলেক ট্রেনিংটা কি সেটা কেউ বলতে পারবে? বলো, কেউ একজন বলো। কোথাও একটু উঁচু নিচু রাস্তা, কোথাও একটু সমতল রাস্তা, সেই ধরনের কোনো ট্রেনিং যখন করা হবে সেখানে কি হবে? তোমার যে স্পিড, তুমি যে গতিতে তুমি দৌড়াচ্ছিলে সেই গতির কখনো পরিবর্তন হয় উঁচু নিচু রাস্তার জন্য। সেই জন্য ফাটলেক ট্রেনিং, এই ধরনের ট্রেনিং বা এটা হচ্ছে লং ডিউরেশনে করা হয়। সেক্ষেত্রে এই ফাটলেক ট্রেনিং হচ্ছে ডেভেলপ করা হচ্ছে এন্ডুরেন্স। এগুলো সব লিখে নাও ছোট করে, ফাটলেক ট্রেনিং হাইপেন দি এন্ডুরেন্স। তারপর দেখো পরের প্রশ্নটা গুরুত্বপূর্ণ, অ্যাডাপ্টেশন টু ট্রেনিং লোড এট হাই অল্টিটিউড ইজ নোন অ্যাজ থার্মোরেগুলেশন, সুপার কম্পেনসেশন, অ্যাক্সিমাইজেশন, নান অফ দি অ্যাবভ। ভেরি গুড প্রশ্ন এটা। কেন বলছো? কেন বলছো? বলো, অ্যাডাপ্টেশন হাই অল্টিটিউড ট্রেনিংটা তোমার করলে অ্যাক্সিমাইজেশনের কথার অর্থ কি? হ্যাঁ, বায়ুর চাপ কম থাকে না, সেটা তো হলো, মানে অ্যাক্সিমাইজেশনের কথাটা হচ্ছে বিভিন্ন ওয়েদার কন্ডিশনের সাথে নিজেকে মানিয়ে নেওয়া। এইবার তুমি তুমি যদি হাই অল্টিটিউডে ট্রেনিং করো তাহলে কি সেই ওয়েদারের সাথে তোমার ট্রেনিং এর যে এফেক্টটা, সেই ওয়েদারকে তুমি মানিয়ে নিয়ে ট্রেনিংটা করছো, করছো তো? তাহলে এই যে তোমার যে হাই অল্টিটিউডে তোমার অ্যাডাপ্টেশন হচ্ছে লোডের, তাহলে সেক্ষেত্রে তোমার কি হবে? অ্যাক্সিমাইজেশন মানে কি বিভিন্ন ওয়েদারের সাথে তোমার ট্রেনিংটাকে অ্যাডাপ্ট করছো। সেই জন্য অ্যাক্সিমাইজেশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর একটা প্রশ্ন দেখো, এই প্রশ্ন বাদে অন্য কেউ বলবে, অ্যারোবিক ফিটনেস ইজ বেস্ট অ্যাচিভ থ্রু। অ্যারোবিক ফিটনেস এর মাধ্যম, এই অ্যারোবিক ফিটনেস ডেভেলপ করতে গেলে নিচের এইগুলো থেকে কোন মেথডটাকে সব থেকে বেশি তোমরা কাজে লাগবে সেটা দেখো। এখানে অপশনগুলো ভালো করে পড়বে, তারপরে উত্তর দেওয়ার চেষ্টা করবে। 1 নম্বর হচ্ছে সুইমিং, সার্কিট ট্রেনিং,
শর্ট স্প্রিন্ট, লং ডিস্টেন্স রানিং। অ্যারোবিক ফিটনেস, আগে বলো অ্যারোবিক ফিটনেসটা। আর অ্যারোবিক ফিটনেসটা কি? ভেরি গুড, লং ডিস্টেন্স রান। কেন বলছি অ্যারোবিক ফিটনেস কি উইথ অক্সিজেনের সাথে হয় না উইদাউট অক্সিজেন? বলো। উইথ অক্সিজেন। তাহলে অ্যারোবিক ফিটনেস মানে হচ্ছে সবসময় আমাদের লং ডিউরেশনে কাজ করার এবিলিটি। তাহলে লং ডিউরেশনে যদি কাজ করার এবিলিটি করতে পারি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে লং ডিস্টেন্স রানিং হচ্ছে কারেক্ট অ্যান্সার। দীর্ঘ সময় ধরে আমরা দৌড়াবো, তবেই আমাদের অ্যারোবিক ফিটনেসটাকে ডেভেলপ হবে। পরের প্রশ্ন দেখো, progression method can equally be used in the teaching activity expect। এই যে প্রোগ্রেশন মেথডটাকে, নিচের যে মেথডগুলো দেওয়া আছে তার মধ্যে এর মধ্যে কোনটাকে প্রোগ্রেশন মেথডে আমরা অ্যাপ্লাই করব না? হ্যামার থ্রোর ক্ষেত্রে, মাস ফিজিক্যাল ট্রেনিং এর ক্ষেত্রে, ড্যান্সের ক্ষেত্রে, পোল ভল্টের ক্ষেত্রে? বলো। প্রোগ্রেশন মানে কি? রিপিটেশন মেথড ধরো, রিপিটেশন ভাবো যে রিপিটেশন কোন, এখানে কোন অ্যাক্টিভিটিটাকে আমরা বারবার সেটাকে আমরা রিপিটেশন করতে পারবো না? এখানে ভাবো এই মেথড। পোল ভল্ট, কেন পোল ভল্ট বলছো? কেন বলছো সেটা বলো। ডিগ্রি অফ ডিফিকাল্টি বেশি, এবং এখানে কি হচ্ছে এই অ্যাক্টিভিটিটা করার জন্য তোমাকে ম্যাক্সিমাম, তোমাকে কি করছে ইন্টেন্সিটি দিয়ে তোমাকে কিন্তু ওই পোল ভল্ট অ্যাক্টিভিটিটা করতে হয়। সেই কারণে যেখানে ম্যাক্সিমাম স্ট্রেংথ এবিলিটিটাকে যেখানে বেশি আমাদের কাজে লাগে, সেই ধরনের অ্যাক্টিভিটিকে আমরা রিপিটেশন কিন্তু সেই ধরনের অ্যাক্টিভিটিতে কম হয়। বা ডিগ্রি অফ ডিফিকাল্টির জন্য সেই প্রোগ্রেশনের জন্য এখানে যে মেথডগুলো দেওয়া ছিল তার মধ্যে পোল ভল্ট হচ্ছে সব থেকে ডিফিকাল্ট। বা এই পোল ভল্ট, এই কারণে পোল ভল্টকে আমরা রিপিটেশনটা যখন অ্যাথলিটকে করাবো সেটা কম পরিমাণে করা হয় এই মেথডগুলো থেকে। এইটা অন্তত সবাই উত্তর দেওয়ার কথা। ফাটলেক ট্রেনিং ওয়াজ ফার্স্ট ডিভাইসড অ্যান্ড অ্যাডাপ্টেশন ইজ, কোথায় ফাটলেক ট্রেনিংটা প্রথম ইন্ট্রোডিউস হয়েছিল? ইউএসএ, সুইডেন, ইংল্যান্ড, সুইজারল্যান্ড? তো একদম বিপের থেকে এটা জানার কথা। ফাটলেক ট্রেনিং, সুইডেন, ভেরি গুড। এগুলো মুখস্থ করার জিনিস। এই যে ধরো এই যে তোমাদেরকে যেগুলো লিখতে বলছি খাতায়, সেখানে এই কথাগুলো লিখে নাও। ফাটলেক ট্রেনিং ইন্ট্রোডিউস হয়েছিল সুইডেনে, কে ইন্ট্রোডিউস করেছিল, তার নাম, কি জন্য ফাটলেক ট্রেনিং হয় সেগুলো। তাহলে একবারে এই ফাটলেক ট্রেনিংটা এরকম একটা চার্ট করে নাও, তাহলে পরীক্ষার সময় জাস্ট ওই চার্টের দিকে একবার রিভাইজ করবে, দেখবে কাজটা হয়ে যাবে। তারপর দেখো, বেসিক প্রিন্সিপাল অফ ফাটলেক ট্রেনিং ইজ variation of pace, variation of variation of space, variation of space, variation of duration, variation of place। কি হবে বলো? সঠিক উত্তর ভালো করে ভাববে। অপশন বি, ভেরিয়েশন অফ পেস, মানে তোমার যে দৌড়ানোর যে গতি সেটা মাঝে মধ্যেই কিন্তু চেঞ্জ হচ্ছে। কেন চেঞ্জ হচ্ছে? কারণ এখানে কখনো উঁচু নিচু রাস্তা সেই ধরনের কিছু থাকে, সেই জন্য ভেরিয়েশন অফ স্পেস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই আর একটা নতুন জিনিস যেটা খুব কমন, স্পিড প্লে ইজ অলসো নোন অ্যাজ। স্পিড প্লে কাকে বলবো? ওয়েট ট্রেনিং, প্রেশার ট্রেনিং, ফাটলেক ট্রেনিং, ইন্টারভাল ট্রেনিং? কুইক, অন্য কেউ উত্তর দাও। কেন ফাটলেক স্পিড প্লে বলছে সেটাকে একটুখানি ইলাবোরেট করো কেউ। গতি, যেগুলো পেসটাকে চেঞ্জ হচ্ছে, কখনো তুমি ধীর গতিতে দৌড়াচ্ছ, আবার ঢালু রাস্তায় কখন কি হবে, স্পিড বেড়ে যাবে। সেই জন্য ওকে স্পিড বেলে বলা হচ্ছে ফাটলেক ট্রেনিং কে। দেখো তাহলে, দেখো ফাটলেক ট্রেনিং এর সাথে কতগুলো কিন্তু প্রশ্ন ইনফরমেশন তুমি পেলে, সেখানে কিন্তু পরপর পরপর সেগুলো লিখে রাখলে কিন্তু কাজে লেগে যাবে তোমার পরে। তারপর আরেকটা প্রশ্ন দেখো, দ্য বেস্ট সেশন ফর ডুইং ফাটলেক ট্রেনিং ইজ, কোন সময়টাকে ফাটলেক ট্রেনিং প্র্যাকটিস করার জন্য উপযুক্ত সময়? সেটা হচ্ছে কি একটা রিজন সেশন, ট্রানজিশনাল পিরিয়ড, কম্পিটিশনাল পিরিয়ড আর অফ সেশন? কখন করা হয় ফাটলেক ট্রেনিংটা মূলত? বলো। অফ সেশন। কেন অফ সেশনে ফাটলেক ট্রেনিংটা করা হয়?
বলো কেন? ভেরি গুড। দেখো তোমাকে হয়তো অবসেশন কেন বলছে, ধরো তুমি এমন সময় তোমার ওয়েদার কন্ডিশন প্রপার নেই বা তুমি ট্রানজিশনাল পিরিয়ডে এই ধরনের অ্যাক্টিভিটি যদি করো, তোমার বেসিক ফিটনেস লেভেলটা কি হবে, মেনটেনেন্স করতে হবে। আমাদের স্পোর্টস ট্রেনিং যেখানে আমরা পড়েছিলাম তখন আমরা কি বলেছিলাম, যে স্পোর্টস ট্রেনিং বা লোড আমরা অ্যাথলিটকে দেবো শুধুমাত্র তার পারফরমেন্সটাকে ইমপ্রুভমেন্ট করার জন্য নয়, তাদের পারফরমেন্সটাকে মেনটেনেন্স করার জন্য আমরা ট্রেনিং দেবো। ক্লিয়ার? তাই সেটাই হচ্ছে মূল কথা। ধরো এই যে ইন্টারন্যাশনাল খেলা এখন খেলা হচ্ছে, T20 ওয়ার্ল্ড কাপ হচ্ছে, সেখানে সব ওয়ার্ল্ড ক্লাস লেভেল অ্যাথলিট, তাহলে কি ট্রেনিংটাকে যদি ওই পারফরমেন্সটাকে ধরে রাখার জন্য ট্রেনিংটা তো দরকার, ফিটনেসটাকে ধরে রাখার জন্য। সেই জন্য আমাদের অফ সিজনে মূলত এই ফাটলেক ট্রেনিং এই জাতীয় ট্রেনিংটা দেওয়া হয়। এই জন্য অফ সিজন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 15 নম্বর। দ্য অ্যাকচুয়াল ভেরিয়েবল ইন ইন্টারভাল মেথড অফ ট্রেনিং আর distance, time, repetition, recovery period, preparatory transition, competition period, distance, transition and recovery period, force, mass, acceleration। ভাববে ইন্টারভাল মেথডটা কি, তার সাথে কি কি জড়িয়ে আছে, সেইটা যদি জানো তাহলে উত্তরটা দিতে পারবে। বলো 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 বলো। আগে বলো ইন্টারভাল মেথডটা কি, আগে বলো ইন্টারভাল মেথডটা কি আমাকে বলো। আচ্ছা, দুটো ধরো দৌড় শুরু করলাম, দুবার দৌড়ানোর মাঝে বিরতির সময়কে আমরা বলছি, সেই যে বিরতির সময় আমি কি দিচ্ছি, সাবজেক্টকে রিকভারি দিচ্ছি, কোনো একটা লোড দিলাম। 100 মিটার তুমি একবার দৌড় করে আসো, আবার দ্বিতীয়বার দৌড় করানোর মাঝের সময়টাকে তুমি ইন্টারভাল ট্রেনিং বলছো। বেশ, তাহলে এই ইন্টারভাল সময়ে রিকভারিটা কি আমাদের পর্যাপ্ত রিকভারি, তুই বলবি না অন্য কেউ বলবে পর্যাপ্ত রিকভারি, না পর্যাপ্ত রিকভারি নয়, ইন্টারভাল মেথডে কি করব, সাফিসিয়েন্ট রিকভারি দেবো না সাফিসিয়েন্ট রিকভারি দেবো না, বলো অন্য কেউ। দেখো ইন্টারভাল, হ্যাঁ ইন্টারভাল কথাটার সাথে, হ্যাঁ ইন্টারভাল কথাটার সাথে আমি আরেকটা জিনিস মনে করিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। ইন্টারভাল মানে যে সিনেমা দেখতে যাই আমরা, সিনেমা দেখলে দেখবে হাফ টাইমে হওয়ার সময় একটা বিরতি দেয়, ইন্টারভাল বলে লেখা থাকে, বিরতি। কিন্তু ওই বিরতিটা তুমি দেখা হলো যখন বাইরে কিছু যাচ্ছ, যে কিছু খাবার কিনে নিয়ে আসি, সিনেমা দেখতে দেখতে একটু ভালো লাগছে না, কিছু খাবার কিনে আসি, খাবার কিনতে আসলে আসার সাথে সাথে দেখলে সিনেমাটা আবার শুরু হয়ে গেল। মানে তুমি আরেকটু রেস্ট হলে যদি শুরু হয়ে গেল, মানে কি তোমার যে পর্যাপ্ত যে পরিমাণ রেস্ট দরকার ছিল সেই পরিমাণ রেস্ট তুমি পেলে না, তাহলে ইন্টারভাল মেথডে কিন্তু রিকভারি কিন্তু পর্যাপ্ত হয় না। এটা কিন্তু তোমার অনেক সময় এই প্রশ্নটা থাকে, এটা কিন্তু মাথায় থাকবে। এবার তাহলে আমি তোমাদেরকে প্রশ্ন করি, স্যার কোন সময়ে আমাদের রিকভারিটা পর্যাপ্ত পরিমাণ রিকভারি থাকবে, কোন মেথডে রিকভারি টাইমটা পর্যাপ্ত থাকবে, বলো। হ্যাঁ, না 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 না, আমি এই যে মেথড গুলো বলছি তোমাদের, ইন্টারভাল মেথড, হ্যাঁ রিপিট, কোন মেথড, আমি ইন্টারভাল মেথডে তুই বলছিস পর্যাপ্ত রিকভারি থাকবে, থাকবে না। আমার প্রশ্ন হচ্ছে কোন মেথডে, ট্রেনিং মেথডে পর্যাপ্ত সাফিসিয়েন্ট রিকভারি থাকবে। মেথড গুলোর নাম কি তোদের মনে আছে, কি কি মেথড আছে? ইন্টারভাল মেথড, কন্টিনিউয়াস মেথড, রিপিটেশন মেথড। হ্যাঁ, আমি তিনটেই বললাম, বল এই তিনটে মেথডের মধ্যে কোন মেথডের মধ্যে পর্যাপ্ত সাফিসিয়েন্ট রিকভারি থাকা প্রয়োজন। রিপিটেশন মেথড, ভেরি গুড। রিপিটেশন মেথড কি, পুনরাবৃত্তি পদ্ধতি, পুনরায় শুরু করছি, রিপিট করছি। তাহলে আমি প্রথমে যে কন্ডিশনে গেছিলাম সেখান থেকে একটা অ্যাক্টিভিটি লোড নেওয়া শুরু করার পর আমি পর্যাপ্ত রিকভারি নেব, নেওয়ার পর আবার সেই কাজটা শুরু করব। তাহলে দুটো জিনিস মাথায় রাখো, ইন্টারভাল মেথডে ইনসাফিসিয়েন্ট রিকভারি, রিপিটেশন মেথডে সাফিসিয়েন্ট রিকভারি, প্রশ্নগুলো যেন মাথায় থাকে। তাহলে এক্ষেত্রে ইন্টারভাল মেথডে কি করব, আমি কত মিটার দৌড়াবো সেটা আমাকে সবার আগে জানা দরকার। হ্যাঁ, কত সময় নিয়ে দৌড়াবো সেটা জানা দরকার, কতবার দৌড়াতে হবে সেটা জানা দরকার, কারণ প্রত্যেকটা রিপিটেশনের মাঝে কি দরকার, রিকভারি পিরিয়ড দরকার। তাহলে এক্ষেত্রে ইন্টারভালের জন্য সঠিক অপশন হচ্ছে অপশন এ, কারেক্ট অ্যান্সার। এইবার দেখ প্রশ্নটা, ইন্টারভাল ট্রেনিং ইজ গুড ফর অবসেশন, মিড সেশন, কম্পিটিশন পিরিয়ড, নান অফ দি অ্যাবাভ। কখন ইন্টারভাল মেথডটাকে আমরা ট্রেনিং দেব,
একটা অ্যাথলিটকে ইন্টারভাল ট্রেনিং তাকে দিতে হবে। ইন্টারভাল ট্রেনিংটা কখন দেবো আমরা অ্যাথলিটকে, বলো? ভালো করে ভেবে দেখ, আরো ভাব। অফ সিজনে ইন্টারভ্যাল দেবো, ভেরি গুড। আর দেখো এইগুলো তোমাদের বিপিএড এর বেসিক লেভেলের প্রশ্ন। আমি তো তোমাদের লেভেলটাকে সাধারণ প্রশ্নগুলো দিয়ে জাজ করতে গিয়ে যদি এই প্রশ্নগুলো উত্তর ভুল করো তাহলে তো আমাকে আবার সিলেবাসে সেই বেসিক জায়গাগুলো ধরে 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 পড়ানো দরকার মনে হচ্ছে। দেখো ইন্টারভাল মেথড কোনো অ্যাথলিটের পারফরমেন্সকে ডেভেলপ করার জন্য একটা গুরুত্বপূর্ণ মেথড। হুম, সেখানে আমাদের কি করতে হবে, অ্যাথলিটকে হাই। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আমি তোকে আসি, এই যে কোনো ট্রেনিং মেথডে লোড এবং ভলিউম দিতে হবে, আমি এখানে লিখতে পারছি না, একটা সমস্যা। লোড এবং ভলিউম দিতে হবে, তাহলে ইন্টারভাল ট্রেনিং এর সময় আমাদের লোডের পরিমাণটা বেশি থাকবে না ভলিউমের পরিমাণটা বেশি থাকবে, বল? ইন্টেন্সিটি বেশি থাকে। তাহলে এই যে ইন্টেন্সিটিটা বেশি থাকে এবং সেখানে ইন্টারভাল ট্রেনিং এর মাধ্যমে তোমার পারফরমেন্সটাকে ডেভেলপ করছে। এখন অফ সিজনে যদি আমি ইন্টারভাল ট্রেনিং মেথডটা দিই, অফ সিজনের সময়, অফ সিজনে কি হয়, অফ সিজনটা মূলত সেই টাইমে কি হয়, মূলত ফিটনেসটাকে ধরার জন্য বেসিক অ্যাক্টিভিটি দেওয়া হয়। কিন্তু এই ইন্টারভাল মেথড ট্রেনিং তখনই দেবো অ্যাথলিটের পারফরমেন্সকে ইমপ্রুভ করব, কম্পিটিশনের জন্য তাকে তৈরি করব। এই কম্পিটিশন, মেন কম্পিটিশনের জন্য তৈরি করতে গেলে ইন্টারভাল ট্রেনিং মেথড আমাকে তাকে দিতে হবে, তার মধ্যে পারফরমেন্সটাকে ডেভেলপ করার জন্য। তাহলে অফ সিজনে আমি নিশ্চয়ই দেবো না, কারণ অফ সিজনে যদি আমি দিই তাহলে অ্যাথলিটের মধ্যে ইন্টারভাল ট্রেনিং আমি দিতে পারবো না। কারণ আবার কম্পিটিশন পিরিয়ডে আমি তাদেরকে মিড ইন্টারভাল ট্রেনিং দিলে তার মধ্যে ফ্যাটিক চলে আসতে পারে, তাহলে আমি কম্পিটিশন পিরিয়ডও আমি তাকে দেবো না। তাকে আমি দেবো সব থেকে ভালো হচ্ছে এই অফ সিজনের কম্পিটিশন পিরিয়ডের মধ্যবর্তী সময় মিড সেশনে দেবো। মিড সেশনে অ্যাথলিটকে তৈরি করব কম্পিটিশনের জন্য। এখানে লিখে রাখো একদম খাতা, ইন্টারভাল ট্রেনিং দেওয়া হয় মিড সেশন, কোনো একটা কম্পিটিশনের মিড সেশনে দেওয়া হয়। কম্পিটিশন যখন ডিউরিং কম্পিটিশন পিরিয়ডের সময়, তখন আমাদেরকে মূলত যে টার্গেটটা করতে হয় সেটা হচ্ছে তোমাকে হাই ইন্টেন্সিটি দিয়ে বিভিন্ন প্রকার গেম স্ট্র্যাটেজি এবং টেকনিক গুলো তো তুমি প্রিপারেটরি পিরিয়ডে শিখছো, শুধু গেম স্ট্র্যাটেজি গুলোকে অ্যাপ্লাই করা হয় এবং সেখানে ইন্টারভাল মেথডের অতটা অ্যাপ্লিকেশন নেই। কিন্তু ডিউরিং গেম সিচুয়েশনের ইন্টেন্সিটি লেভেলটাকে বেশি করে প্র্যাকটিস করানো হয়, মানে গেম ওরিয়েন্টেড তোমাকে প্র্যাকটিস করানো হয়, স্ট্র্যাটেজি ওরিয়েন্টেড তোমাকে কম্পিটিশন পিরিয়ডে মূলত করানো হয়। যখন আমরা প্রিপারেটরি পিরিয়ডটা পড়বো, প্রিপারেটরি ফেজটা, তখন সেই ফেজগুলোকে যখন বলবো তখন আমরা ডিটেলসে বলবো। ঠিক আছে, ইন্টারভাল ট্রেনিংটা হচ্ছে যেটা তোমাকে কম্পিটিশনের আগে তোমাকে তৈরি করব আমি কম্পিটিশনের জন্য। এবার দেখো পরের প্রশ্ন, ফার্টলেক ট্রেনিং ইজ গিভেন ফর ইমপ্রুভিং, বলো? স্ট্রেংথ, এন্ডুরেন্স, ফ্লেক্সিবিলিটি, নান অফ দিস? এন্ডুরেন্স, ভেরি গুড। পরের প্রশ্ন, এই প্রশ্নটার উত্তরটা ভালো করে সবাই ভেবে দিবি। অ্যাক্টিভ ফ্লেক্সিবিলিটি রেফার্স টু, অ্যাক্টিভ ফ্লেক্সিবিলিটি বলছে মাসকুলার স্ট্রেস উইদাউট অ্যাসিস্ট্যান্স, মাসকুলার স্ট্রেস উইথ অ্যাসিস্ট্যান্স, স্ট্রেচিং অ্যাট ম্যাক্সিমাম রেঞ্জ, নান অফ দি অ্যাবভ। অ্যাক্টিভ ফ্লেক্সিবিলিটি ভালো করে ভেবে উত্তর দিবি। আর কেউ? মাসকুলার স্ট্রেস উইথ অ্যাসিস্ট্যান্স। আচ্ছা বেশ। অ্যাক্টিভ আমরা কখন বলবো? সক্রিয় যখন, অ্যাক্টিভ মানে নিজে ইচ্ছাই যখন করছো। এখানে যদি উইথ অ্যাসিস্ট্যান্ট থাকে, অ্যাসিস্ট্যান্ট কি তুমি যেটা করতে পারছো না অ্যাসিস্ট্যান্ট তোমাকে হেল্প করছে, এখানে কি তোমার অ্যাক্টিভলি তুমি সেটাকে করছো, না তুমি একটা হেল্প নিয়েছো কোনো অ্যাসিস্ট্যান্টের? অ্যাক্টিভ ফ্লেক্সিবিলিটি তখনই হবে যখন তুমি উইদাউট কোনো অ্যাসিস্ট্যান্টের ছাড়া তুমি যখন নিজেকে ম্যাক্সিমাম পর্যায়ে কোনো কিছুকে স্ট্রেস করবে,
সেটাই হচ্ছে অ্যাক্টিভ ফ্লেক্সিবিলিটি। সেখানে কোনো অ্যাসিস্ট্যান্ট, সেখানে কোনো ইকুইপমেন্ট, কোনো কিছু সাহায্য নেবে না। বেশ, এটা যদিও পড়ানো হয়নি তবু তোমাদের জানার কথা। মাইক্রোসাইকেল ইনভলভস ট্রেনিং অফ, বলো, 1 উইক, 6 থেকে 8 উইক, 8 থেকে 10 উইক, 1 থেকে 2 উইক। এই মাইক্রোসাইকেলটা কিসের মধ্যে আসে আগে বল। প্রশ্ন হচ্ছে মাইক্রোসাইকেলটা কিসের মধ্যে আছে। না, তার আগে আমি বেসিক জিনিস বলছি যে কোনটা পড়তে গিয়ে সাইকেল গুলো আসে। পিওরাইজেশন। এবার এই সাইকেল গুলোকে ভাগে ভাগ করা যায় সাইকেল গুলোকে। কি 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 সব থেকে বড় সাইকেল কোনটা? ম্যাক। ভালো করে বল। তারপরে তারপরে মাইক্রো। তাহলে সব থেকে ছোট ছোট সাইকেল কোনটা? ভেরি গুড। আবার এই যে ধর মাইক্রোর সাথে, মাইক্রো সাইকেলের সাথে তোদের ওই মাইক্রো জেরক্সের কথা মনে রাখবি, তাহলে তাহলে এটা ভুলবি না। তাহলে মাইক্রো সাইকেল এক্ষেত্রে ট্রেনিং সেশন হচ্ছে সবসময় 1 উইক, সব থেকে ছোট। এই ওখানেই আছে। তারপর দেখ 2 নম্বর প্রশ্ন, লেগ স্ট্রেংথ ক্যান বি বেস্ট ইমপ্রুভ বাই। পায়ের স্ট্রেংথ ডেভেলপ করার জন্য সব থেকে বেস্ট মেথড কোনটা? হাই জাম্প মেথড, ডেপ জাম্প মেথড? হ্যাঁ, জাম্প, ভেরি গুড। তারপরে প্রশ্ন, পিরামিড ট্রেনিং ওয়াজ ইনভেন্টেড বাই। কে পিরামিড ট্রেনিং কে ইনভেন্ট করেছিল? প্রশ্নটা বল, এটা সবাই জানার কথা। হ্যাঁ, শিওর? হ্যাঁ, আর কেউ? রুশিয়ানে প্রথম পিরামিড ট্রেনিং ইন্ট্রোডিউস হয়েছিল। বেশ। হু ইনভেন্টেড সার্কিট ট্রেনিং? কুইক। মর্গান অ্যান্ড অ্যাডামসন, ভেরি গুড। বাকিরাও বল। পরে প্রশ্ন 23, হু অ্যামংস্ট দ্য ফলোইং ইন্ট্রোডিউস দ্য is kinetic method of training for developing strength? এই কথাটা কে বলেছিল যে এটা আইসো হবে, আইসো কাইনেটিক মেথড ফর ট্রেনিং স্ট্রেংথ ডেভেলপ করার জন্য। আইসো কাইনেটিক যে ট্রেনিংটা দিয়ে স্ট্রেংথ ডেভেলপ করা যায়, এই কথাটা কে বলেছিল? প্লেটো, যে কি প্রাইন, পিপি কুবারটিন, আর জ্যাকবসন। কে করেছিল? হুম, বল। আর কেউ? আইসো ডেভেলপমেন্ট অফ স্ট্রেংথ। প্রসেনজিৎ? আমি এটা কনফিউশন, আমি এটা দেখবো আমি উত্তরটা। একটা হচ্ছে প্রাইম, আর হচ্ছে জ্যাক বসান, এই দুটোর মধ্যে কনফিউশন। এই উত্তরটা কত নম্বর? এটা ইয়ে কর, 23 নম্বর প্রশ্নটা আমি যখন পাঠাবো তোরা একবার বলবি আমাকে এই প্রশ্নের উত্তরটা একটুখানি দেখার জন্য। চল পরের প্রশ্ন যাই, 24 নম্বর। লং টার্ম এক্সারসাইজ প্রোগ্রাম মেড আপ ফর ডিফারেন্ট অ্যাক্টিভিটি অ্যান্ড স্পোর্টস ফর ডেভেলপিং অলরাউন্ড ফিটনেস ইজ নোন অ্যাজ সেট ট্রেনিং, সার্কিট ট্রেনিং, ইন্টারভাল ট্রেনিং, ক্রস ট্রেনিং। ভালো করে ভাব। লং টার্ম এক্সারসাইজ প্রোগ্রাম মেড আপ ফর ডিফারেন্ট অ্যাক্টিভিটি অ্যান্ড স্পোর্টস ফর ডেভেলপিং অল রাউন্ড ফিটনেস। অল রাউন্ড ফিটনেস বলেছে। না, সেট ট্রেনিং কেন হবে? সেট ট্রেনিং এখানে দেখ কতগুলো কথা বলেছে। লং টার্ম এক্সারসাইজ প্রোগ্রাম হবে। হুম, কি বলেছে? আর ডিফারেন্ট অ্যাক্টিভিটি করব। লং টার্ম, দীর্ঘ সময় ধরে এক্সারসাইজ প্রোগ্রাম। ক্রস ট্রেনিং। ক্রস ট্রেনিং ইজ দ্য কারেক্ট আনসার। প্রশ্নগুলো আগে ভাববি যেখানে কি কি টার্মোলজি ইউজ করেছে। পরের প্রশ্ন দেখ, 25 নম্বর। ফিজিক্যাল এবিলিটি হুইচ এনেবল এ পার্সন to rapidly change the body position and direction in a precise manner is called।
হ্যাঁ, র্যাপিডলি চেঞ্জ বডি পজিশন এন্ড ডাইরেকশন। কি হবে? কুইক। এজিলিটি। এজিলিটি কি করে? চেঞ্জ দ্য ডাইরেকশন। বেশ। দা এখানে দ্য হাইট অফ দ্য ব্ল্যাকবোর্ড অফ হকি। হকির ব্যাকবোর্ড অফ হকি গোল ইজ কত ইঞ্চি লম্বা হয়? হুম, ভেরি গুড। তুই কি পড়াশোনা করেছিস না? তারপরে হচ্ছে 27, টু টেক এ পেনাল্টি স্ট্রোক ইন হকি এনি স্কিল ক্যান বি ইউজড এক্সেপ্ট পুশ, ফ্লিক, স্কুপ, হিট। হিট। পেনাল্টি স্ট্রোকের সময় কি করা যায়? হুক বাদে, এই সরি হিট বাদে, হিট কি করা যায়? করা যায় না। ভেরি গুড। In soccer, penalty kick spot is marked at a distance of হকির যে পেনাল্টি কিক হয় সেটার মেজারমেন্ট কত? ভালো করে ভাব। তোদের হকি টেস্ট পড়ানোর সময় পড়ানো হয়েছিল। এই গেমের এইগুলো হকি এটা হচ্ছে পেনাল্টি কিকের এরিয়া হচ্ছে 12 ইয়ার্ড। ইন হকি কর্নার হিট ইজ টেকেন ফ্রম দ্য ব্যাক লাইন, সেন্টার লাইন, সাইড লাইন, গোল লাইন। হকি কর্নার কোথা থেকে করা হয়? সাইড লাইন থেকে। এইসব প্রশ্নগুলো এত সময় দিলে হবে নাকি? পরের প্রশ্ন দেখ, আরেকটা গুরুত্বপূর্ণ। রাউন্ড রবিন ইজ এ নেম গিভেন টু এ রাউন্ড রবিন কখন সময় ব্যবহার করা হয়? নকআউট টুর্নামেন্ট, ল্যাডার টুর্নামেন্ট, লিগ টাইপ কম্পিটিশন, নান অফ দি অ্যাবভ। হুম, লিগ টাইপ কম্পিটিশন। ভেরি গুড। এইটা বল, দ্য ফাইনাল ইভেন্ট অফ ডেকাথলন ইজ অলওয়েজ। একটা ডেকাথলনের মধ্যে অনেকগুলো ইভেন্ট থাকে, লাস্ট এবং ফাইনাল ইভেন্ট কোনটা? ভেরি গুড, 1500 মিটার রেস। আহ, বেশ। এই প্রশ্নটা উত্তর বল অন্য কেউ। দ্য সুপার কম্পেনসেশন এফেক্ট অফ ট্রেনিং ইজ ডিউ টু ইমপ্রুভ প্রপোর্শন বিটুইন লোড অ্যান্ড রিকভারি, প্রপার প্রপোর্শন বিটুইন লোড অ্যান্ড রিকভারি, মেসেজ অল অফ দি অ্যাবভ। ভালো করে বল। কেন প্রপার প্রপোর্শন বলছে লোড অ্যান্ড রিকভারির মধ্যে? বল সুপার কম্পেনসেশনটা কেন হচ্ছে? লোড যদি আমাদের যত পরিমাণ লোড যদি আমাদের যদি বেশি দিই, রিকভারি যদি কম হয়, তাহলে কি তার সুপার কম্পেনসেশন আসবে? আসবে না। তাহলে প্রপার যে পরিমাণ আমি তাকে লোড দেবো সেই পরিমাণ তাকে কি করবো? রিকভারি দেবো। তবেই তো তার মধ্যে সুপার কম্পেনসেশনটা আসবে। সুপার কম্পেনসেশন যদি লোড আর রিকভারির মধ্যে যদি প্রপার ব্যালেন্স না থাকে, তাহলে তার মধ্যে সুপার কম্পেনসেশন কখনোই আসবে না। লোড আর রিকভারি এই দুটোর মধ্যে ব্যালেন্স থাকলেই কিন্তু সুপার কম্পেনসেশন আসবে, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে প্রপার প্রপোর্শন অফ লোড অ্যান্ড রিকভারি। ব্যাস, এটা দেখ ভালো কথা। দ্য ডিউরেশন অফ মেসোসাইকেল ইজ কুইক। এই উত্তর সবাই জানার কথা। মেসোসাইকেলের ডিউরেশন বল। 4 to 6 উইক। ভেরি গুড। হুম, এইটা এবার বল। দ্য বেস্ট মেথড টু ডেভেলপ ফ্লেক্সিবিলিটি ইজ নিম্নলিখিত যে বালিস্টিক মেথড, স্লো মেথড, স্লো স্ট্রেচিং অ্যান্ড হোল্ডিং মেথড, রিল্যাক্সেশন মেথড, এর মধ্যে কোন মেথডটা ফ্লেক্সিবিলিটি ডেভেলপ করবে? ফ্লেক্সিবিলিটি সেখানে কিভাবে ডেভেলপ করবে? স্লো স্ট্রেচিং করবে অ্যান্ড হোল্ডিং মেথড। স্ট্রেচিং যদি করো, সেই পর্যায়ে যদি হোল্ড করো, তবেই তো তোমার ফ্লেক্সিবিলিটি ডেভেলপ হয়। হুম, না, ব্যালিস্টিক মেথডটা বিস্ফোরক শক্তি না। ব্যালিস্টিক মেথডটাকে ব্যবহার করা হয় আহ, এটাও
এটাও ব্যবহার করা হয়, কিন্তু এক্ষেত্রে ব্যালিস্টিক মেথড অফ ফ্লেক্সিবিলিটির ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু যদি এখানে অপশন এটা না থাকতো তাহলে কিন্তু তোকে ব্যালিস্টিক মেথডটা দিতে হতো। কিন্তু এখানে যেহেতু সোলো স্ট্রেচিং অ্যান্ড হোল্ডিং মেথড দিয়েছে, এক্ষেত্রে দুটো উত্তরই হবে, কিন্তু এক্ষেত্রে এই ধরনের প্রশ্ন পেলে এগুলো হচ্ছে কনফিউশন, এগুলো হচ্ছে তোর যে এক্সামিনার প্রশ্নটা, হ্যাঁ, যে প্রশ্নটা সেট করে তার উপরে ডিপেন্ড করছে তার ভিউ পয়েন্ট থেকে। যদি এখানে যদি এই অপশনটা না থাকতো তাহলে ব্যালিস্টিক মেথড কারেক্ট, আবার যদি ব্যালিস্টিক মেথড এই অপশনটা না থাকতো তাহলে আবার এটা কারেক্ট। দুটো অপশনই হবে, তোমরা দুটোই লিখে রাখো ফ্লেক্সিবিলিটি মেজারের জন্য, এই অপশন দুটোকেই নোট করে রাখো। তারপরে প্রশ্ন দেখো, ফার্টলেক ইজ মোর ক্লোজলি রিলেটেড টু ফার্টলেক জাম্পার, থ্রোয়ার, স্প্রিন্টার, মিডিল ডিস্টেন্স রানার। হুম, ভেরি গুড, মিডল ডিস্টেন্স রানার, আর করছি না। পরের প্রশ্নটা বল, আফটার অ্যাকুইরিং মাস্টারি অফ স্কিল স্ট্রেস ইজ লেড অন ডেভেলপমেন্ট অফ মোটর কম্পোনেন্ট, টেকনিক্যাল ট্রেনিং, বোথ এ অ্যান্ড বি, নান অফ দি অ্যাবাভ। কোনো একটা স্কিলের মাস্টারি পর্যায়ে পৌঁছাতে গেলে কি দরকার, বল রে। ডেভেলপমেন্ট অফ মোটর কম্পোনেন্টস আর টেকনিক্যাল ট্রেনিং, তাহলে বোথ এ অ্যান্ড বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 37 নম্বর প্রশ্ন, স্প্রিন্টিং স্পিড ইজ বেস্ট ডেভেলপ থ্রু স্প্রিন্টিং স্পিড, স্পিডের মধ্যে যে স্পিডের কম্পোনেন্ট গুলো আছে তার মধ্যে স্প্রিন্টিং স্পিডকে বেস্ট ডেভেলপমেন্ট মেথড কোনটা, বলো এখানে যে মেথড গুলো আছে। হুম, ওয়েট ট্রেনিং হবে না, ইনস এন্ড আউট সেটা হবে না, কন্টিনিউয়াস রানিং হলে সেটা হবে না। কন্টিনিউয়াস রানিং কিসের ক্ষেত্রে ব্যবহার হয় রে, কন্টিনিউয়াস রানিং কিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়, লং ডিস্টেন্সের ক্ষেত্রে, তাহলে ইন্টারভাল ট্রেনিং। ইয়েস, ভেরি গুড, স্প্রিন্টিং স্পিডের জন্য তাহলে ইন্টারভাল ট্রেনিং মেথড ব্যবহার করা হয়। তারপরে দেখ এটা, মেন কনসিডারেশন ফর এফেক্টিভ পিরিয়ডাইজেশন শুড বি, মেন কনসিডারেশন ফর এফেক্টিভ পিরিয়ডাইজেশন শুড বি বেস ক্রিয়েশন, অ্যাচিভমেন্ট অফ টপ ফর্ম, স্কিল ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট অফ টেকনিক্যাল এবিলিটি। অ্যাচিভমেন্ট অফ টপ ফর্ম, মেন কনসেপ্ট এফেক্টিভ পিরিয়ডাইজেশন শুড বি, একটা পিরিয়ডাইজেশনকে যদি এফেক্ট কখন হবে, শুধুমাত্র তার টপ অ্যাচিভমেন্ট অফ ফর্ম, মেন কনসিডারেশন, বেস ক্রিয়েশন, অ্যাচিভমেন্ট অফ টপ ফর্ম। ভালো করে ভাব, না না আরেকটু ভাব, আমি গুলিয়ে ফেলেছিলাম পরে বললাম। মানে এইখানে বলেছে পিরিয়ডাইজেশনের মেন এম কি, পিরিয়ডাইজেশনের মেন এম স্কিল ডেভেলপমেন্ট। পিরিয়ডাইজেশনটা কেন দেবো আমরা অ্যাথলিটকে, পিরিয়ডাইজেশনটা মেনে অ্যাথলিটকে অ্যাচিভমেন্ট টু টপ ফর্ম, কারণ তার অবশ্যই তার পারফরমেন্সের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোই তো আমাদের কাজ, পিরিয়ডাইজেশনের মূল লক্ষ্য, সেটা মেনেই তো আমরা তাদেরকে ট্রেনিংটা দিচ্ছি। যদি এখানে অল অফ দি অ্যাভাব উত্তরটা থাকতো তাহলে কি করতি, তাহলে অল অফ দি অ্যাভাব হতো, কিন্তু যেহেতু অল অফ দি নেই, সেখানে এখানে বলেছে মেন কনসিডারেশন, প্রধান ফোকাসটা কোথায়, এফেক্টিভ কখন হবে একটা পিরিয়ডাইজেশন, যখন টপ ফর্মটাকে অ্যাচিভ করবো তখনই। চলো নেক্সট প্রশ্ন, 39, ট্রানজিশন পিরিয়ড এমস অ্যাট, ট্রানজিশন পিরিয়ডের প্রধান লক্ষ্য কি, স্টেবিলাইজেশন অফ পারফরমেন্স, সুপার কম্পেনসেশন, রিক্রিয়েশন, রিকভারি, বল। অ্যাক্টিভ রিকভারি, ভেরি গুড। পরের প্রশ্ন, যেটা দরকার নেই, হ্যাঁ এটা দেখ, স্পোর্টস ট্রেনিং এর মধ্যে একটা আছে, ইন সিলেক্টিং ট্যালেন্ট দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর টু বি কনসিডার অ্যাজ ট্রেনিং স্টেট, হেলথ, ইন্টারেস্ট, অ্যাটিটিউড, অল অফ দি অবাব। ট্যালেন্ট আইডেন্টিফিকেশন যখন আমরা করি, কোন কোন প্যারামিটার, কোন কোন ক্রাইটেরিয়া গুলোকে দেখে আমরা সেগুলোকে আইডেন্টিফাই করি, অল অফ দি অবাব, কারণ সবগুলোই আমাদেরকে দরকার। হুম, এই প্রশ্নটা বল দেখি,
অ্যান এফিসিয়েন্ট কোচ, এই প্রশ্নটা আগেও তোকে বলেছিলাম, ইজ হি হু, একজন এফিসিয়েন্ট কোচের মধ্যে কি কি কোয়ালিটি থাকা দরকার? অপশন ডি, সে কথা বলবে, ডেমনস্ট্রেট করবে, এক্সপ্লেন করবে, ইন্সপায়ার করবে। ভেরি গুড। এই হাই অল্টিটিউড একটা ট্রেনিং এর সে প্রশ্ন, হাই অল্টিটিউড ট্রেনিং অ্যাট 8,000 ফিট উপরে হাই অল্টিটিউড ট্রেনিং করছো, এনহান্সেস করবে পারফরমেন্স আর ডিক্রিজ পারফরমেন্স, ইনক্রিজ মাসল স্ট্রেংথ, নান অফ দি অ্যাবাভ। হ্যাঁ, ডিটোরেট পারফরমেন্স ডিটোরেট করবে হাই অল্টিটিউডে ট্রেনিং করলে? আর কেউ? এবার দেখতে পাচ্ছিস? হ্যাঁ বল। হাই অল্টিটিউড ট্রেনিং অ্যাট 8,000 ফিট উপরে কোনো যদি ট্রেনিং করা হয়, সেখানে কি পারফরমেন্সটাকে ইনক্রিজ হবে, না পারফরমেন্সটা ডিক্রিজ হবে, না মাসেল স্ট্রেংথটাকে ইনক্রিজ হবে, না নান অফ দি অ্যাবাভ? মানে টাইমিং কম লেগেছিল, সেক্ষেত্রে কি হবে এক্ষেত্রে বল? পারফরমেন্সটা কি ইনক্রিজ হচ্ছে না পারফরমেন্সটা ডিক্রিজ হয়েছিল? ইনক্রিজ হচ্ছিল, তাহলে এখানে এনহ্যান্সেস পারফরমেন্স করবে। এর পিছনে যুক্তি আছে, সেগুলো বলবো পরে। তারপরে হচ্ছে দেখ 44 নম্বর, অ্যাবডোমিনাল মাসেলস আর বেস্ট ডেভেলপ ফ্রম, অ্যাবডোমিনাল মাসেলকে ডেভেলপ করার জন্য এখানে কি করব? রানিং, অ্যাবডোমিনাল ক্রাউচ, ব্যাক হাইপার এক্সটেনশন, ল্যাটারাল বেন্ডিং। কি করবো বল অ্যাবডোমিনাল মাসেলকে ডেভেলপ করার জন্য? আরে দৌড়াবো, না ল্যাটারাল সাইড ওয়াইজ বেন্ডিং করবো, না পিছন দিকে বেন্ডিং করবো, না অ্যাবডোমিনাল ক্রাউচ করবো? অ্যাবডোমিনাল, অ্যাবডোমিনাল ক্রাউচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, circuit training is an effective method for developing speed, flexibility, strength, endurance, agility. ভেরি গুড। যদি যদি এখানে এন্ডুরেন্স কথাটা না থাকতো, শুধু স্ট্রেংথ থাকতো, তাহলে কি হতো? হ্যাঁ, মানে সার্কিট ট্রেনিংটা মূলত, যদি ধর আমি এখানে প্রশ্ন থাকলো স্পিড, এজিলিটি, ফ্লেক্সিবিলিটি, স্ট্রেংথ, অপশন কি হতো? অবশ্যই স্ট্রেংথ হতো। সার্কিট ট্রেনিং মূলত স্ট্রেংথ ডেভেলপমেন্ট করার জন্যই ব্যবহার করা হয়, এবং ওগুলো অনেকগুলো স্টেশনের মধ্যে থেকে বিভিন্ন স্টেশনারি দিয়ে করা হয় বলে ওটাকে স্ট্রেংথ এন্ডুরেন্স বলা হয়। সেই সাথে সাথে স্ট্রেংথের সাথে সাথে এন্ডুরেন্সটাও ডেভেলপ হয়। এই প্রশ্নটা অন্য কেউ উত্তর দেয়, প্রশ্ন দিবি না। প্লায়োমেট্রিক ইজ অলসো কল্ড রিফ্লেক্স ফিনোমেনা, রিঅ্যাক্টিভ জাম্প, এজিলিটি জাম্প, টিল দ্য অ্যাবভ। ঋতিক, এটা বল দেখি। প্লায়োমেট্রিক ইজ অলসো কল্ড, প্লায়োমেট্রিক ট্রেনিংটাকে আমরা কি বলবো? বলো, অন্য কেউ বলো। প্লায়োমেট্রিক, তুই এজিলিটি ট্রেনিং কেন প্লায়োমেট্রিক শুনিস? হ্যাঁ, না, টিল দ্য অ্যাবভ সবগুলো প্লায়োমেট্রিক ট্রেনিং। প্লায়োমেট্রিক হচ্ছে এক ধরনের জাম্পিং এক্সারসাইজ করার জন্য হয়, এটা প্লায়োমেট্রিক অলসো কল্ড, অল্টারনেটিভ নাম হচ্ছে রিঅ্যাক্টিভ জাম্প, যেটা ভলিবলের জন্য ভীষণভাবে পরিচিত ভলিবল প্লেয়ারদের ক্ষেত্রে। চলো 47, প্র্যাকটিক্যাল ট্রেনিং ইজ ডান আফটার দ্য স্কিল আর মাস্টার, তোমার স্কিলটাকে শেখার পরে ট্যাকটিক্যাল ট্রেনিং শিখবে, বিফোর স্কিল আর মাস্টার, স্কিলগুলো শেখার আগে করবে, না বোথ ট্যাকটিক্যাল ট্রেনিং অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং ডান বাই সাইড, অল অফ দি অ্যাবাভ? বলো। ভেরি গুড। একটা স্কিলটাকে শিখবো, তারপরে আমরা কি করব? সেই ট্যাকটিক্যাল ট্রেনিং গুলোকে শিখবো। লাস্ট প্রশ্ন, ওভারলোড ইন স্পোর্টস ট্রেনিং রিলেট টু হোয়েন the oxygen is adequate to supply need the body,
The oxygen supplying mechanism are not able to increase. The intake of oxygen is insufficient to meet the demand. The supply of oxygen is more than required. ভালো করে পড় তুই। আর কেউ? আর কেউ? ঋত্বিক, অপশন এ কেন বললি? এখানে কি বলেছে? ওভারলোড। তাহলে কি ওভারলোডে কি হচ্ছে, অক্সিজেনের ঘাটতি পড়ছে তো? তাহলে অপশন সি তে কি বলছে, দ্য ইনটেক অফ অক্সিজেন ইজ ইনসাফিসিয়েন্ট টু মিট দ্য ডিমান্ড। আমার যে চাহিদা, সেই চাহিদা থেকে অক্সিজেনের আমার যেটা দরকার সেই থেকে সেই পরিমাণ অক্সিজেন পাচ্ছি না, অক্সিজেনের ঘাটতি পড়ছে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ ফুটবল গেম? ফুটবল 45 + 45 কি সেকেন্ড? আর 10টা কি মিনিট? ভেরি গুড, তাহলে অপশন এ। ভেরি গুড। লাস্ট প্রশ্ন, হাউ মেনি রেফারি আর রিকোয়ার ইন ফুটবল ম্যাচ? দেখি কে বলতে পারে এটা। বল। আমি জানি না হাউ মেনি রেফারি আর রিকোয়ার। উত্তর বলো, উত্তর বলো। অপশন এ। ভেরি গুড, একটা রেফারি। এখানে যদি অফিসিয়াল থাকতো, অফিসিয়াল থাকলে কতজন অফিসিয়াল একটা ফুটবল গেমে দরকার হয়, সেই উত্তরটা তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশানে তোমরা অবশ্যই লিখে জানাও। রেফারি তোমরা বললে একজন, ঠিক আছে, তাহলে টোটাল কতজন অফিসিয়াল থাকবে সেটা তোমরা অতি অবশ্যই এই ভিডিও কমেন্ট সেকশানে কিন্তু লিখে পাঠাবে। ওকে। এমবি কোচিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে এবং তোমাদের যদি কোনো প্রয়োজনে আসে, তবে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশানে সেখানে লিখে পাঠাবে। এবং যদি ভিডিওটা তোমাদেরকে ভালো লেগে থাকে, তোমাদের প্রয়োজনে যদি কোনো কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।